আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান বলছি। ডরমেন নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আমরা বেদীকরণ বহুব্রীহি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা নৈ বহুব্রীহি সমাস সম্বন্ধে আলোচনা করব। নৈ বহুব্রীহি সমাসে পূর্বপদে নাবাচক অব্যয় থাকবে। তার মানে শর্ত হচ্ছে পূর্বপদে নাবাচক অব্যয় থাকে, যেমন না, নাই, নেই। এর উদাহরণ হলো বেতার। এই বেতারকে আমরা যদি বেশ বাক্যে নিয়ে যাই তাহলে হচ্ছে নাই তার যার, সেটাই হচ্ছে বেতার। এখানে বে দ্বারা বোঝানো হচ্ছে নাই। তার মানে এখানে পূর্বপদে কি আছে? পূর্বপদে নাবাচক অব্যয় আছে। তেমনিভাবে অনমনীয় অনমনীয় এর বেশ বাক্য হচ্ছে নেই নমন যার। তার মানে এটা দ্বারা আমরা কি বুঝতেছি? নেই বুঝতেছি। পূর্বপদে নাবাচক অব্যয় পাওয়া গেছে এখানে। আবার বেয়াদব, বেয়াদবের ক্ষেত্রে বেশ বাক্য হচ্ছে নেই আদব যার। নেই আদব যার, তাকে আমরা কি বলি? বেয়াদব বলি। যার আদব নাই সেই হচ্ছে বেয়াদব। তার মানে এই বেটা হচ্ছে কি? নাই। তার মানে এটা হচ্ছে এটা পূর্বপদ। পূর্বপদে কি হচ্ছে? নাবাচক অব্যয় হয়েছে। তেমনিভাবে অজ্ঞান, নজ্ঞান যার। ন দ্বারা নাই বোঝাচ্ছে, নাই জ্ঞান যার। আরও হতে পারে বেহেড। বে মানে হচ্ছে নাই, হেড যার। তারপরে হচ্ছে নির্ভুল। নির্ভুল নি মানে হচ্ছে নাই, নাই ভুল যার। অপায়া, অপয়া নেই পয়া যার। তার মানে আমরা উদাহরণগুলোকে যদি লক্ষ্য করি তাহলে দেখি প্রত্যেকটারই পূর্বপদে নাবাচক অব্যয় রয়েছে।
এবং এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতেছে, সেজন্য এটাকে আমরা কি বলবো? নৈ বহুব্রীহি সমাস বলবো। এরপর আমরা আলোচনা করব ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাস এটা ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যবহৃত হয়। ব্যতিহার মানে হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার মানে হচ্ছে কর্তা দুইটা থাকবে, ক্রিয়া একটা থাকবে। ব্যতিহার মানে কর্তা দুইটা এবং তাদের ক্রিয়া হচ্ছে একটা, আর এই দুইজন কর্তা একটি মাত্র ক্রিয়া সম্পাদন করবে। সম্পাদন করলে সেটাকে আমরা কি বহুব্রীহি সমাস বলবো। যেমন হাতাহাতি, হাতাহাতি এর ব্যাসবাক্য করতে গেলে আমরা পাই হাতে হাতে যে যুদ্ধ, সেটাকে হাতাহাতি বলে। তার মানে এখানে এই যুদ্ধ করতে গেলেই কিন্তু দুইটা হাত লাগতেছে, তার মানে দুইজন কর্তার মিলে একটা কাজ সম্পন্ন করছে। আবার কানাকানি, কানাকানি এর ব্যাসবাক্য হচ্ছে কানে কানে যে কথা, কানে কানে যে কথা সেটা হচ্ছে কানাকানি। এই কানাকানি করতে গেলেও দুইজন কর্তা লাগবে। তারপর হচ্ছে লাঠালাঠি, লাঠালাঠি, লাঠালাঠির ব্যাসবাক্য হচ্ছে লাঠিতে লাঠিতে যে লড়াই, সেটাই হচ্ছে লাঠালাঠি। তারপর রক্তারক্তি, রক্তারক্তি ব্যাসবাক্য হচ্ছে পরস্পরের রক্তপাত। পরস্পরের রক্তপাত। তারপর হচ্ছে কোলাকুলি, কুলে কুলে যে মিলন, কুলে কুলে যে মিলন, সেটাই হচ্ছে কোলাকুলি। তারপর হাসাহাসি, হাসতে হাসতে যে ক্রিয়া, হাসতে হাসতে যে ক্রিয়া। এরপর গলাগলি, গলায় গলায় যে মিলন,
এরকম আরও উদাহরণ আছে, যেমন চুলাচুলি, দেখাদেখি, কারাকারি, ঘুষাঘুষি, গুতাগুতি ইত্যাদি। তো প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই সমাসের বেশ বাক্য করতে গেলে আমরা দুইটা কর্তা পাই এবং একটা ক্রিয়া পাই। সেজন্য আমরা এই সমাসগুলোকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলবো। এরপর আমরা আলোচনা করব অলোক বহুব্রীহি সমাস। অলোক বহুব্রীহি সমাস। এই অলোক বহুব্রীহি সমাসে পূর্বপদ বা পরপদের কোনো পরিবর্তন হয় না। তার মানে অলোক যেখানেই থাকবে সেখানেই কি কোনো পরিবর্তন আসবে না, বিভক্তির কোনো পরিবর্তন আসবে না। যেমন গলায় গামছা, এর ব্যাস বাক্য হচ্ছে গলায় গামছা যার। এখানে সমস্ত পদে আমরা কি দেখতেছি, গলায় গামছা যেভাবে আছে আমরা ব্যাস বাক্য করতে গেলে গলায় গামছাই আছে। আর এটা একটা ব্যক্তিকে নির্দেশ করতেছে, সেজন্য এটাকে আমরা কি বহুব্রীহি বলবো। কারণ বহুব্রীহি সমাসে কোনো ব্যক্তি বা বস্তুকে, ব্যাস বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, কিন্তু সমস্ত পদে তা উল্লেখ থাকবে না। তারপর মুখে বাদ, মুখে ব্যাস বাক্য হচ্ছে মুখে বাদ দেয়া হয় যে অনুষ্ঠানে। তার মানে মুখে বাদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এখানে একটা শিশুকে মেনশন করতেছে যে মুখে বাদ দেয়া হয় যে অনুষ্ঠানে। কারণ একটা শিশুকে যখন মুখে বাদ দেওয়া হয় তখন একটা অনুষ্ঠান করে, সেটাকেই বলা হয় মুখে বাদ। এখানে বিভক্তির কোনো পরিবর্তন আসে নাই। তার মানে ব্যাস বাক্য যেমন, সমস্ত পদে যেমন ব্যাস বাক্য তেমনই রয়েছে। এরকম হতে পারে গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। আরও হতে পারে হাতে ছড়ি, কানে কলম, গায়ে পরা, হাতে বেরি, মাথায় ছাতা, কানে খাটো, হাতে খড়ি ইত্যাদি। এখন দেখব প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাসের সমস্ত পদে প্রত্যয় সরাইয়া এ এবং ও থাকবে। প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। এটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সমস্ত পদে প্রত্যয় থাকবে।
কি প্রত্যয় থাকবে? সেটা হলো আকার মানে সরাই আ, একার এ, উকার ও, এই তিনটা প্রত্যয় থাকবে। যেমন একটা ব্যাস বাক্য দেখি, নি, নি মানে হচ্ছে নেই, নি খরচ যার, এর সমস্ত পদ হচ্ছে নি খরচে, নি খরচে। তার মানে এটা সমস্ত পদে বা সমাসবদ্ধ পদটিতে কি আছে? প্রত্যয় রয়েছে। এখানে রয়েছে কি? এ প্রত্যয় রয়েছে, যেমন খরচ যোগ এ, তার মানে এখানে আমরা পাইলাম কি? এ প্রত্যয় পাইলাম। আবার উন পাজর যার, সেটা হচ্ছে অনপাজরে। অনপাজরে এখানে উন শব্দের অর্থ হচ্ছে দুর্বল, দুর্বল পাজর যার, সেটাকে আমরা কি? অনপাজরে বলবো। আমরা সমস্ত পদে কি দেখতেছি? এ প্রত্যয় যুক্ত হয়েছে, যেমন পাজর, পাজর যোগ এ, পাজরে। তারপর হচ্ছে দুই দিকে টান যার, দুই দিকে টান যার, দুটানা, এই সমস্ত পদের আ প্রত্যয় যুক্ত হয়েছে, টান যোগ আ। গড়ের দিকে মুখ যার, তাকে কি বলে? গড়মুখ। গড়ের দিকে মুখ যার, গড়মুখ। এখানে উ প্রত্যয় যুক্ত হয়েছে, উকার প্রত্যয়, মুখ যোগ ও, সমান হচ্ছে মুখ। আবার একদিকে চুক যার, একদিকে চোখ যার, এক চোখা। এখানে আ প্রত্যয় যুক্ত হয়েছে, চোখ যোগ আ, চোখা। তার মানে আমরা উদাহরণগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আমাদের সমস্ত পদে প্রত্যয় থাকে। অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যয় থাকে স্বরে আ, এ এবং ও, আকার, একার এবং উকার, এই তিনটা প্রত্যয় থাকবে। এখন আমরা দেখব মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এই মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের ক্ষেত্রে মধ্যের পদটা লোপ পাবে এবং কোনো ব্যক্তি বা বস্তুকে মেনশন করবে ব্যাস বাক্যে, কিন্তু সমস্ত পদে তা উল্লেখ থাকবে না। মধ্য পদলোপী বহুব্রীহি সমাস।
যেমন চন্দ্রমুখ, এর বেশবাক্য হচ্ছে চন্দ্রের ন্যায় সুন্দর মুখ যার। চন্দ্রের ন্যায় সুন্দর মুখ যার, এখানে মধ্যের পত্রা লোপ হয়ে গেছে কি চন্দ্রমুখ, এবং এখানে একজন ব্যক্তিকে নির্দেশ করতেছে বেশ বাক্যে, তাই এটা মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। তারপর হচ্ছে মীনাক্ষী, মিনের মতো অক্ষী যার। মিনের মতো অক্ষী যার, এখানে মিন দ্বারা বোঝাচ্ছে মাছকে। মাছের মতো চোখ যার, এখানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, মেনশন করতেছে বেশ বাক্যে, এবং এর মধ্যের পদটা লোপ পাচ্ছে, সুতরাং এটা মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন গুফ খেজুরে, গুফে খেজুর পড়ে থাকলেও খায় না যে। সোনামুখী, সোনার মতো উজ্জ্বল মুখ যার। সোনামুখী। মেঘনাদ, মেঘের মতো নাচ যার। এখানে নাদ অর্থ হচ্ছে ধ্বনি বা গর্জন। তারপর মেনি মুখ, মেনির মুখের মতো মুখ যার। এখানে মেনি দ্বারা বোঝাচ্ছে বিড়ালকে মেনশন করতেছে। চিরুনি দাঁতি, চিরুনির মতো দাঁত যার। এখানে আমরা উদাহরণগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে বেশ বাক্যের মধ্যের পদটা কীভাবে লোপ পাচ্ছে, এবং বেশ বাক্যে কোনো ব্যক্তিকে মেনশন করতেছে, কিন্তু সমস্ত পদে তা উল্লেখ নেই। এখন দেখব নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। এটার উদাহরণ হতে পারে নরপশু, নরাকারের পশু যে। পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ। সেটা হচ্ছে পণ্ডিত মূর্খ। তারপর হলো সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস এটা হচ্ছে পূর্বপত্রা কি হবে, সংখ্যাবাচক হবে এবং পরপত্রা বিশেষ্য হবে।
কি হবে? পূর্বপদ সংখ্যাবাচক হবে, পরপদ বিশেষ্য হবে, মানে সমস্ত পদটি। এই সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পূর্বপদ হবে কি? সংখ্যাবাচক, আর পরপদটা হবে বিশেষ্য। ওকে, তো সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের মধ্যে কিছু মিল রয়েছে। পার্থক্য হলো সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে ব্যক্তি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে অর্থটা ঠিক থাকবে না, অর্থ ঠিক থাকবে না, কিন্তু দ্বিগু সমাসের অর্থটা ঠিক থাকবে। সমস্ত পদের সাথে ব্যাস বাক্যের অর্থ ঠিক থাকবে, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সমস্ত পদের সাথে ব্যাস বাক্যের অর্থ ঠিক থাকবে না। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। যেমন সপ্তাহ, সপ্ত অহের সমাহার, মানে এখানে অহ বলতে দিনকে বোঝায়, এখানে 7 দিনের সমাহার, মানে সপ্তাহ, 7 দিনকেই সপ্তাহকেই বোঝায়। কিন্তু আমরা যখন সংখ্যাবাচক বহুব্রীহি সমাস এর উদাহরণ দেখব, তখন দেখব যে সমস্ত পদটি যে অর্থটা সেটা ব্যাস বাক্যে অন্য অর্থ ধারণ করতেছে। যেমন কয়েকটা উদাহরণ দেখা যাক। দশানন, দশানন, এটা ব্যাস বাক্য হচ্ছে দশ আনন যার। দশ আনন যার, সেটা হচ্ছে দশানন। আসলে দশানন দ্বারা আমরা কি বুঝি? রাবণকে বুঝি, কিন্তু আনন দ্বারা আমরা বুঝি মুখ। আনন অর্থ হচ্ছে মুখ। এখানে দশানন দ্বারা আমরা নর্মালি বুঝতে পারি যে 10 মুখ আছে যার, সেটাকেই বুঝি, কিন্তু প্রকৃত অর্থে এখানে অর্থটা হচ্ছে যে রাবণ। দশানন বলতে আমরা রাবণকে বুঝি। তারপর হচ্ছে চৌচলা। চৌচলা হচ্ছে চৌ মানে হচ্ছে 4, চাল যে ঘরের। চৌচলা বলতে আমরা বুঝি যে 4টা চালকে বুঝি, কিন্তু এখানে আমাদের ব্যাস বাক্যে অর্থটা আসতেছে কি? যে একটা ঘরকে বুঝি। 4 চাল যে ঘরে, সেটা হচ্ছে কি আমরা কি একটা ঘরকে বুঝতেছি। তার মানে একদিকে আমাদের চাল অর্থ আসতেছে, অন্যদিকে ঘর অর্থ আসতেছে। তার মানে অর্থটা ঠিক থাকবে না, ভিন্ন অর্থ হবে। যেমন দ্বিচক্র, দুটি চক্র আছে যার।
এখানে চক্র বলতে হচ্ছে চাকা, তার মানে কি দুইটি চক্র আছে যার, মানে দুই চাকা আছে যার। সেটাকে আমরা কি বলবো? যান বলবো। তারপর সেতার, সে মানে হচ্ছে তিন, তিন তার যে যন্ত্রের, সেতার দ্বারা আমরা কি বুঝি? বাদ্যযন্ত্রকে বুঝি। এখানে আমরা তারকে না বুঝে কি বুঝি? আমরা বাদ্যযন্ত্রকে বুঝি। তারপর হচ্ছে চতুর্ভুজ, চার ভুজ যে ক্ষেত্রের, সেটাকে আমরা কি? চতুর্ভুজ বলবো। তারপর ত্রিভুজ, ত্রি মানে হচ্ছে তিন, ভুজ যে ক্ষেত্রের, ত্রিভুজ। এখানে চতুর্ভুজ এবং ত্রিভুজ দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে চারটা ভুজ বুঝাইতেছে, চার ভুজ যে ক্ষেত্রের, আর এখানে আছে কি? তিন ভুজ যে ক্ষেত্রের। এখানে আমরা ভুজকে না বুঝি আমরা কি বুঝতেছি? একটা ক্ষেত্রকে বুঝতেছি। তার মানে অর্থটা এখানে ঠিক নেই, ভিন্ন অর্থে প্রয়োগ হয়েছে। সেজন্য এটাকে আমরা কি বলবো? সংখ্যাবাচক বহুব্রীহি বলবো। আবার মনে করে দিই, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস পূর্বপদটা কি হবে? সংখ্যাবাচক হবে এবং পরপদটা হবে বিশেষ্য হবে। আরও কিছু বহুব্রীহি সমাস আছে, উদাহরণ আছে, যেমন সবিনয়, সশ্রীক, সবান্ধব, মহাত্মা, নদীমাতৃক, সুবর্ণ, কৃতবিদ্য, জনশ্রুতি, দিগস্বর, বিপত্নিক, সতীর্থ, সহোদর, অবুধ, অধর্ম, অসুখ ইত্যাদি। এরকম আরও অনেক বহুব্রীহি সমাস আছে। এখন আমরা দেখব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থটা প্রাধান্য পাবে। তার মানে তৎপুরুষ সমাসটা হচ্ছে পূর্বপদের বিভক্তিটা কি লোপ পাবে এবং পরপদের অর্থটা প্রাধান্য পাবে। এই তৎপুরুষ সমাসকে 9টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার
দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ সমাস। এই দ্বিতীয় তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যের মধ্যে কে রে বেপিয়া বিভক্তি থাকবে। ব্যাস বাক্যে কে রে বেপিয়া বিভক্তি থাকে। যেমন দুঃখপ্রাপ্ত, এটা হচ্ছে ব্যাস বাক্য হচ্ছে দুঃখকে প্রাপ্ত। ব্যাস বাক্যে কে বিভক্তি রয়েছে। বই পড়া, বইকে পড়া, এখানেও কে বিভক্তি রয়েছে ব্যাস বাক্যে। বিস্ময়াপন্ন, বিস্ময়কে আপন্ন, এখানেও কে বিভক্তি রয়েছে। ক্ষণস্থায়ী, ক্ষণকালব্যাপী স্থায়ী, দ্বিতীয় তৎপুরুষ সমাসের ব্যতিক্রম কিছু আছে। তার মধ্যে ব্যতিক্রমগুলো হচ্ছে পূর্বপদে চির হলে দ্বিতীয় তৎপুরুষ। তার মানে কি, পূর্বপদটা যদি চির হয়, মানে চির থাকে, পূর্বপদে যদি চির থাকে তাহলে দ্বিতীয় তৎপুরুষ। এবং ব্যাস বাক্যে কি তখন কি হবে, বেপিয়া হবে। ব্যাস বাক্যে তখন বেপিয়া হবে। যেমন উদাহরণ হচ্ছে কি, লিখে নিই। পূর্বপদে চির হলে সেটা হবে কি দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবং ব্যাস বাক্যে বেপিয়া হয়। যেমন চির সুখী, এর ব্যাস বাক্যটা হচ্ছে চিরকাল বেপিয়া সুখী। চিরকাল বেপিয়া সুখী। তারপরে চিরস্থায়ী, চিরকালব্যাপী স্থায়ী, চিরস্মরণীয়, চিরকালব্যাপী স্মরণীয়, চিরবঞ্চিত, চিরকালব্যাপী বঞ্চিত, চিরদুঃখী, চিরকালব্যাপী দুঃখী। এই হলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন দেখব তৃতীয় তৎপুরুষ সমাস।
চতুর্থ তৎপুরুষ সমাস। চতুর্থ তৎপুরুষ সমাসে বেশ বাক্যে কে, জন্য, নিমিত্ত এই বিভক্তিগুলো থাকে। তবে এই কে, জন্য, নিমিত্ত এগুলো একটা কি উদ্দেশ্য বোঝাবে। তার মানে চতুর্থ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বেশ বাক্যে কে, জন্য, নিমিত্ত বিভক্তি থাকে। একে, জন্য, নিমিত্ত একটা উদ্দেশ্য বোঝাবে। যেমন দেবদত্ত দেবকে দত্ত, হজযাত্রা হজ্জের জন্য যাত্রা, গুরু ভক্তি গুরুকে ভক্তি, তপোবন তপের নিমিত্ত বন, সন্ধ্যা প্রদীপ সন্ধ্যার নিমিত্তে প্রদীপ, এরকম আরও আছে স্বদেশ প্রেম, বসতবাড়ি, এতিমখানা, বিয়ে পাগলা, রান্নাঘর ইত্যাদি। এই চতুর্থ তৎপুরুষ সমাসের ব্যতিক্রম কিছু আছে। ব্যতিক্রম হচ্ছে এই চতুর্থ তৎপুরুষ সমাসে পরপদে আলয়, আগার, যাত্রা, এই তিনটা হবে। ব্যতিক্রম হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাসে পরপদে আলয়, আগার, যাত্রা হবে। যেমন পাঠাগার, গ্রন্থাগার, গবেষণাগার, তারপর তীর্থযাত্রা, জয়যাত্রা, হজযাত্রা, যুদ্ধযাত্রা, বর্জনালয়, বিদ্যালয় ইত্যাদি। এই প্রত্যেকটাই কি চতুর্থ তৎপুরুষ সমাস। এখন দেখব আমরা পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস। এই পঞ্চমী তৎপুরুষ সমাসে বেশ বাক্যে কি থাকবে? বেশ বাক্যে
হতে থেকে চেয়ে বিভক্তি থাকবে। যেমন পাপ মুক্ত, পাপ হতে মুক্ত, ইত্যাদি। ইতি হতে আদি, ইত্যাদি। এরকম আরও আছে বুটা খসা, বুটা থেকে খসা, দল ছাড়া, দল থেকে ছাড়া, ধর্মভ্রষ্ট, ধর্ম হতে ভ্রষ্ট, বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, গ্রাম ছাড়া, গ্রাম থেকে ছাড়া, ইত্যাদি। এর কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে পরপদে কি হবে? পরপদে মুক্ত হবে। পঞ্চমী তৎপুরুষ সমাসের পরপদে কি হবে? মুক্ত হবে। যেমন ঋণ মুক্ত, মেঘ মুক্ত, জেল মুক্ত, সাপ মুক্ত, ইত্যাদি। এই ষষ্ঠী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যের পূর্বপদে অন্তঃস্থ এর বিভক্তি থাকে। যেমন রাজপথ, রাজপথ বলতে বুঝি পথের রাজা। রাজপুত্র, রাজার পুত্র। বিশ্বকবি, বিশ্বকবি হচ্ছে কি? বিশ্বের কবি। মধ্যাহ্ন, আহানের মধ্য। তারপর হচ্ছে ধান ক্ষেত, ধানের ক্ষেত। অর্ধচন্দ্র, চন্দ্রের অর্ধ। আমরা উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে ব্যাসবাক্যে পূর্বপদের ব্যাসবাক্যের পূর্বপদে কি আছে? অন্তঃস্থ কিংবা এর বিভক্তি রয়েছে। এই ষষ্ঠী তৎপুরুষের ব্যতিক্রম হচ্ছে পরপদে কি হবে? বহুবচন শব্দ থাকবে। এর ব্যতিক্রমটা হচ্ছে পরপদে বহুবচন শব্দ থাকবে। যেমন শিক্ষকগণ, শিক্ষকগণ, হস্তিযুত, পঙ্কপাল,
পুষ্পরাজি ইত্যাদি। এদের প্রত্যেকটির পরপদে কি বহুবচন শব্দ রয়েছে। এরপর হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এই সপ্তমী তৎপুরুষ সমাসের পেশ বাক্যে পূর্বপদে এ অন্তস্থীয় তে বিভক্তি থাকবে। যেমন গাছ পাকা, পেশ বাক্য হচ্ছে গাছে পাকা। অকাল পক্ষ, অকালে পক্ষ। গুলা ভরা, গুলাই ভরা। তার মানে উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখা যায় বেশ বাক্যে পূর্বপদে এ অন্তস্থীয় তে এই বিভক্তিগুলা পাওয়া যাচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এরপর দেখব নয়ী তৎপুরুষ সমাস। নয়ী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বেশ বাক্যের পূর্বপদে নাবাচক অব্যয় বসবে। যেমন অব্যয়গুলো হলো না, নেই, নাই, নয়। মূলত এই অব্যয়গুলাই বসে। যেমন আকারা, নয়কারা। আকারা, নয়কারা। অধর্ম, নয় ধর্ম। অনুচিত, নয় উচিত। অনাদর, নয় আদর ইত্যাদি। প্রত্যেকটারই পূর্বপদে কি আছে? অব্যয় রয়েছে, নয় অব্যয় রয়েছে, না, নেই, নয় এসব রয়েছে। ওকে, এরপর উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসটা হচ্ছে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস তাই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এটা শর্টকাটে বুঝতে গেলে আমাদের এক কথায় প্রকাশকেই বোঝায় এবং সেটা কি ব্যক্তিকে বোঝাবে। যেমন ছেলে ধরা, ছেলে ধরে যে। পকেট মার, পকেট মারে যে। প্রিয়ংবদা, প্রিয় কথা বলে যে নারী। জলচর, জলে চড়ে যে। জলে চড়ে যা। জলদ, জল দেয় যে। জলদ।
এরকম আরও উদাহরণ আছে। খেচর, হরবেলা, বেতনভোগী, মধুপ, বর্ণচূড়া, ধামাধরা, ইন্দ্রজিৎ, সর্বহারা ইত্যাদি। বিশেষ করে এক কথায় প্রকাশগুলাই হচ্ছে অপভূত তৎপুরুষ সমাস। সর্বশেষ হচ্ছে অলোপ তৎপুরুষ সমাস। অলোপ তৎপুরুষ সমাসটা, এই সমাসের বিভক্তিটা কি পাবে না, লোপ পাবে না। যেমন গরুর বলদ, সোনার তরী, কলে ছাটা, চুলে কাটা, ঘোড়ার ডিম, গরুর গাড়ি, ইত্যাদি। এখন অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে অব্যয় পদের অর্থটা কি প্রধান থাকবে। আর এই অব্যয়গুলা মনে রাখা টেকনিক হচ্ছে, এখানে শর্টকাটটা হচ্ছে, এই শর্টকাটের মধ্যে আ হচ্ছে একটা অব্যয়, হা হচ্ছে একটা অব্যয়, নিরা হচ্ছে একটা অব্যয়, বে হচ্ছে একটা অব্যয়, বি হচ্ছে একটা, উপু হচ্ছে একটা, প্রতি হচ্ছে একটা, যথা হচ্ছে একটা, উদ, অনু, এগুলো হচ্ছে অব্যয়। এই অব্যয়ীভাব সমাসের কিছু উদাহরণ দেখা যায়। যেমন সমুদ্র হিমাচল, বেশ বাক্য হচ্ছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। তার মানে এই সমুদ্র হিমাচল এর বেশ বাক্যটা হচ্ছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। তার মানে এই আটা হচ্ছে কি পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে এই এর অর্থটা কি প্রাধান্য পেয়েছে। তারপর আছে আপাদমস্তক। পদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত। এখানে পর্যন্ত অর্থে প্রকাশ পেয়েছে। এরকম আছে আমরণ, মরণ পর্যন্ত, আমল, মূল পর্যন্ত। আবার ঈষৎ অর্থ ব্যবহৃত হয়। যেমন আনত, ঈষৎ নত, আরক্তিম, ঈষৎ রক্তিম, ফিকা নীল, ঈষৎ নীল। অভাব অর্থে হা, বি, নি এসব ব্যবহৃত হয়। যেমন হাবাতে, বাতের অভাব। নিরামিষ, আমিষের অভাব। গরমিল, মিলের অভাব। নিরুৎসাহ, উৎসাহের অভাব। বেমানান, মানানের অভাব। বেহায়া, হায়ার অভাব। সমীপ্য অর্থে উপ অব্যয়টি ব্যবহৃত হয়। যেমন উপকূল, কুলের সমীপে। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে। সাদৃশ্য অর্থে উপশব্দটি ব্যবহৃত হয়, উপ অব্যয়টি ব্যবহৃত হয়। যেমন উপশহর, শহরের সদৃশ। উপজেলা, জেলার সদৃশ। উপাচার্য, আচার্যের সদৃশ। উপবাসা, বাসার সদৃশ। উপকথা, কথার সদৃশ। এখানে কথার সদৃশ, উপকথা
এটা ক্ষুদ্র অর্থে অপব্যবহৃত হয়েছে। এরকম আরও অনেক উদাহরণ রয়েছে, যেমন অনুতাপ, তাপের পশ্চাৎ, মানে পশ্চাৎ অর্থে অনুটা ব্যবহৃত হয়েছে। অতিক্রান্ত অর্থে উদ ব্যবহৃত হয়, যেমন উদ্বেল, বেলাকে অতিক্রান্ত। বিপসা, বিপসা অর্থে প্রতি, যেমন প্রতিদিন, দিন দিন, প্রতিদিন। যথারীতি, রীতিকে অতিক্রম না করে, সেটা হচ্ছে যথারীতি। এখন দেখব প্রাদি সমাস। প্রাদি সমাস নামে একটা সমাস রয়েছে। প্রাদি সমাস। প্রাদি সমাসটা মনে রাখার টেকনিক হচ্ছে পূর্বপদে উপসর্গ বসে, যেমন প্রবচন। প্র মানে হচ্ছে কি প্রকৃষ্ট, যে বচন মানে প্রকৃষ্ট যে বচন, প্রবচন। এখানে পূর্বপদে কি উপসর্গ বসেছে প্রগতি। প্রগতি